বহে স্বপ্ন দোলে হাসে কাঁদে মন নদী ও জীবন নদী ও জীবন বাংলাদেশের নদী ও জীবন নদী ও জীবন প্রিয় দর্শক, শুরু হলো নিয়মিত অনুষ্ঠান নদী ও জীবন। আজকে আমরা চরের দুই একটা বিষয় বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব। আমরা নর্মালি চরের যে জীবন, সে জীবন যে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত এটা জানি। আমরা জানি চরে আলাদা এমন অনেক সমস্যা আছে যে সমস্যাগুলো আপনার সমাধানের জন্য নানা ধরনের প্রচেষ্টা চলছে, কিন্তু তারপরও আরেকটা বিষয় আমরা আজকে দেখি, সেটা হচ্ছে চরের যে বাল্যবিবাহ এবং যৌতুক সমস্যা। এটা সামগ্রিকভাবে চরের জীবনকে যেমন অতিষ্ঠ করে তুলেছে, একই সঙ্গে এর একটা বড় রকমের প্রভাব পড়ছে আমাদের সমাজের উপরে। আর এক্ষেত্রে আমরা দেখতে পারি যে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী এবং নারীর জীবন। আজকে আমাদের অতিথি বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার। পাশাপাশি তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। আমরা যেটা বলছিলাম, চরের বিষয়টা জানি যে খুবই দারিদ্র্যপূর্ণ জীবন এবং নানা ধরনের সমস্যা। আর বিশেষ করে যে নারীর বিষয়টা বললাম আমরা, যে বাল্যবিবাহ এবং যৌতুক, এই ক্ষেত্রে ধরেন ইন জেনারেল আপনি কি ভাবছেন এই পলিসিটা কি ধরনের হতে পারে নারীকে এই থেকে মুক্ত করার জন্য? আমি নিজেও একজন নারী এবং বাংলাদেশে বেশিরভাগ নারী হচ্ছে অবহেলিত। তার একটি কারণ হচ্ছে আমাদের এক হচ্ছে পুরুষশাসিত সমাজ ব্যবস্থা, দ্বিতীয়ত হচ্ছে আমাদের মানসিকতা। এবং এই সমাজ ব্যবস্থার কারণে আমাদের যখন একটা নারী শিশু জন্মগ্রহণ করে, তখন থেকেই সে পারিবারিকভাবেই বঞ্চিত হতে থাকে। সে বাবা মায়ের কাছ থেকে, এমনকি মা যে কিনা সে নিজেও একজন নারী, সে একজন কন্যা শিশু এবং যে ছেলে শিশু, এই দুটাকে যখন আপনার একসঙ্গে খাবার দেয়, হয়তো কোনো দরিদ্র মা যদি ছোট্ট একটা মাছের টুকরো, সে বড় টুকরোটা ছেলেকে দেয়, আর মেয়ে সবসময় পুষ্টিহীনতায় ভুগতে থাকে এবং তার সব চাহিদাই সবসময় অপূর্ণ থেকে যায়। চরের ব্যাপারটাও দেখব, একই সঙ্গে আপনার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে ধরুন পলিসিগত দিক এবং কি অবস্থা নেওয়া হচ্ছে এবং আপনি সংসদ সদস্য হিসেবে কি ধরনের ভূমিকা রাখছেন এবং রাখতে পারেন, সে বিষয়গুলো একটু ডিটেল করব। তবে তার আগে চর এলাকার উপরে আমাদের বহির্চিত্রধারক দল একটি ডকুমেন্টারি ফিল্ম করেছেন। আমরা সেই ফিল্মটা দেখি, সেখানে আমরা একেবারে তাদের যে জীবনযাপন সেটা স্পষ্ট দেখতে পাবো। বিয়ের ক্ষেত্রে মেয়েদের বয়স সর্বনিম্ন 18 এবং ছেলেদের বয়স 22 বছর হওয়ার বিধান থাকলেও বাংলাদেশের গ্রামীণ সমাজে, বিশেষত চরাঞ্চলের হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে এ নিয়ম চালু হওয়ার পরিবর্তে অনিয়ম তথা বাল্যবিবাহই যেন নিয়মে পরিণত হয়েছে। এখানকার নারী সমাজের দিকে তাকালে কেবল চোখে পড়ে বাল্যবধূ আর যৌতুকের বলি হয়ে বাবার ঘরে আশ্রিত নানা বয়সী মহিলার মুখ, অবিবাহিত তরুণী কিংবা যুবতীর দেখা মেলা ভার। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তিস্তার চর কালিকাপুর। এই চরের এক বাল্যবধূ বানেসা মাত্র 13 বছর বয়সে খেলনাপাতি ফেলে সংসার নামক বোঝা কাঁধে তুলে নিতে বাধ্য হয় মাত্র 40,000 টাকা যৌতুকের শর্তে। 8 ভাই বোনের সংসারে কোনোদিন খাবার জোটে, কোনোদিন জোটে না। বাবার আর্থিক অসচ্ছলতার কারণে 40,000 টাকার মধ্যে মাত্র 15,000 টাকা পরিশোধ করা সম্ভব হয়। বাকি টাকার জন্য বানেসার উপর নেমে আসে স্বামী শাশুড়ির অত্যাচারের খড়গ। নির্যাতিত হতে থাকে বানেসার শরীর, ভেঙে চুরে খান খান হয়ে যায় বাল্যবধূ বানেসার আকাশ ছোঁয়া স্বপ্ন।
পুনরায় তাকে ফিরে আসতে হয় পিতার জীর্ণ কুটিরে। শুরু হয় আবারও অভাবের সাথে যুদ্ধ। বাংলাদেশের সমস্ত চর জুড়ে এরকম হাজারো বানেছার চোখের পানিতে সমৃদ্ধ হয় পদ্মা, তিস্তা, যমুনার মতো অসংখ্য নদী। আমার বাবা আমাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছেন। সে যৌতুক চাইছিল 40,000 টাকা, তার মধ্যে 15,000 টাকা দিচ্ছে, আর বাকি টাকা দিতে পারিনি। এই কারণে আমার স্বামী আমাকে অনেক অত্যাচার করে। স্বামী ছুরি লাগে দেয়, গলা মুখে বালিশ চিপে লাগায় আমাকে মারে ফেলার জন্য। এ কারণে আমি বাবার বাড়িতে আসে আমি আর যাইনি। না যাওয়ার কারণে বাবা আমাকে ছড়িয়ে নিয়েছে এখান থেকে। আমার বাবা আমাকে কিভাবে পুষবে? নদী এলাকায় যদি মাছ থাকতো তারপরও মাছ বিক্রি করে আমাকে পুষতো। আমার বাবার বয়স হয়ে গেছে বেশি, এখন সে তো চলাফেরাও করতে পারে না যে আমাকে পুষবে। চর এলাকার মধ্যে তো সেরকম ভালো কাজও নেই যে আমি সেই কাজ নিয়ে আমি আমার জীবনকে গড়ে তুলব, তাও নেই। এখন আমাকে যেভাবে চলাফেরা করার ইচ্ছে সেভাবে তো আমি পারি না। চর এলাকার মধ্যে জীবনে যতগুলোর মেয়ে আছে এতগুলোরই এরকম অবস্থা। আমার মতো আরও কয়েকটা মেয়ে এরকম হয়েছে। আল্লাহ তাআলা যেন কারো এরকম দেয় না, আমার মতো কলঙ্ক কোনো অপবাদ যেন কারো দেয় না। আমার কপালে আল্লাহ তাআলা যা দিয়েছে, কিন্তু কারো কোনো মেয়ে যেন হয় না এরকম। বাল্যবিবাহের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন মা ও শিশু। অপ্রাপ্ত বয়সে গর্ভধারণ করায় মা ও সন্তানের সারা জীবনই বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগতে হয়, এমনকি মা ও শিশুর মৃত্যু পর্যন্ত ঘটে। অন্যদিকে অল্প বয়সে বিয়ের কারণে গর্ভধারণের আয়ুষ্কাল থাকে অনেক বছর পর্যন্ত। ফলে ইচ্ছায় অনিচ্ছায় অনেক দম্পতি অধিক সন্তান জন্ম দিয়ে থাকে, যা দেশের জনসংখ্যা বিস্ফোরণের একটি অন্যতম কারণ। আমার ছোট বয়সে বিয়ে হয়েছে। আমার লেখাপড়া খুব আশা ছিল। আমার ক্লাস 7-এ পড়ছি। আরও কোনো চাইনি আমার ছোট বয়সে অন্য কোনো বিয়ে হোক। আমার বাবা মা জোর করিয়ে বিয়ে দিয়েছে। আমি ক্লাস 6-এ পড়ি। আমার পড়ার আরও ইচ্ছা ছিল। আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পর আমার একটা বাচ্চা হয়েছে। আমি চাই না যে আমার মতো ছোট মেয়ের বিয়ে হোক। আমার মা ভালো সে একটা পাত্র দেখে বিয়েও দিয়েছে 10 বছর বয়সে। তা যখন 10 বছর বয়সে আমাকে মা বিয়ে দিয়েছে, ছেলে 2টা হয়ে গেছে। ছেলে 2টা খাইতে পারে না, একবেলা খায় একবার খাবার পায় না। বাচ্চাটা এখন অপুষ্টিকে ঘুরছে। অনেক অভিভাবকই চরে স্কুল কলেজ না থাকায় ছেলে মেয়ে, বিশেষ করে মেয়েদের লেখাপড়া করাতে পারেন না। একটু বেশি বয়সে, বিশেষ করে 12 বছরের বেশি বয়স হলে মেয়েদের বিয়ে দিতে বেশি টাকা যৌতুক দিতে হয়। তাই অল্প বয়সে মেয়ের বিয়ে দিয়ে নিশ্চিন্ত থাকতে চান তারা। 12 বছরের সময় বাপ আমার বিয়ে দিয়েছিল চ্যাংরা বসে। স্বামীর কথা শুনতাম না, কাঁদতাম কাটতাম, স্বামীর বাড়ি যাবে চাতাম না। চরের এলাকার ডাঙ্গুর বানালি কয় যে এত টাকা নাকবে না, এত টাকা বাপ মা কহান্তে দিবে না। চরের এলাকার মেয়ে এত ডাঙ্গুর বানায় না, অল্প বয়সে বিয়ে দেয়, আবার অল্প বয়সে ছাল ফেলায়। 10,000, 15,000, 5,000, 6,000 যে ফিলে যা পাইতেছে দিয়ে দিচ্ছে বিয়ে, অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে। মেয়েদের বড় যখন হয়ে যায় সেখন যৌতুক লাগে বেশি। গরিব যদি হয় একেবারে তবু 50-60 হাজার টাকা লাগে যৌতুক। আমরা এই টাকা আমরা কই পাবো? আমরা এই জন্য আমরা ছোটতেই আমরা বিয়ে দেই। দারিদ্র্য, শিক্ষার অভাব, অসচেতনতা, যৌতুক, কর্মহীনতা, অধিক সন্তান, সরকারি বেসরকারি সেবা সংস্থার কার্যক্রমের অপ্রতুলতা, এসব নানাবিধ সমস্যা প্রভাবক হিসেবে কাজ করে চরাঞ্চলের বাল্যবিবাহের পিছনে। সমাজের অবহেলিত নারী গোষ্ঠী এবং এর ভিতরে আরও বেশি বঞ্চিত চরাঞ্চলের নারী সমাজের প্রতি মনোযোগ প্রদান করা এখন সময়ের দাবি। সরকার, দাতা সংস্থা এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে এই হতবঞ্চিত নারীদের পাশে দাঁড়াতে হবে। তাদের বেঁচে থাকার লড়াইয়ে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রেরণা হতে হবে। প্রিয় দর্শক, আমরা তথ্যচিত্রটি দেখলাম। এর আগে আমরা কথা বলছিলাম মাননীয় সংসদ সদস্য নাজমা আক্তারের সঙ্গে। এখন আমরা একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর আবার ফিরে আসবো নদী ও জীবন অনুষ্ঠানে।
প্রিয় দর্শক, আবার ফিরে এলাম নদীয় জীবন অনুষ্ঠানে। আমরা এখন কথা বলবো আমাদের অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সদস্য নাজমা আক্তারের সঙ্গে। তথ্যচিত্র দেখলাম আমরা সবাই, এখানেও আপনি দেখলেন যে পুরো অবস্থাটা কীরকম। তো এই ক্ষেত্রে যে দুটো বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা বাল্যবিবাহ আর একটা যৌতুক। এই ক্ষেত্রে কিছু আইনও আছে, এবং আপনার কি অভিজ্ঞতা সংসদ সদস্য হিসেবে এই আইনের ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হচ্ছে, এবং আইনের কোনো ধরনের কোনো গ্যাপ রয়েছে কিনা? আসলে আইনটা তো প্রয়োগ হবে তখনই যখন একজন বিচার প্রার্থী, এই ধরনের ক্ষেত্রে এই আইনগুলি আছে। যৌতুক দেওয়া বা নেওয়া দুটোই হচ্ছে অপরাধ, এর ক্ষেত্রে বিচারের ব্যবস্থা করা যায়। বা যৌতুক দেওয়া নেওয়ার ব্যাপারে যে সমাজে যে জনমত আছে, এই ব্যাপারে আসলে চরাঞ্চলের দরিদ্র মানুষগুলো কিছুই জানে না। সুতরাং জানে না যে জন্যই তারা কিন্তু যৌতুক দিচ্ছে, এবং ছেলের বাবারা যৌতুক নিচ্ছে। আর এখানে ওরা যেহেতু মানে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, তো ওরা কেস চালাতে গেলে যে খরচগুলি লাগে, আপনার কোর্টের যে ফি, যে খরচ, সেগুলি তো ওদের পক্ষে বহন করা সম্ভব না। স্পষ্টভাবে বলছে যে বয়স যদি 10 হয় তাহলে যৌতুক কম, বয়স যত বাড়তে থাকে যৌতুক বেশি লাগে। সেই জন্য একজন বলছিল যে তার বিয়ে হয়েছে 10 বছর বয়সে, এবং 13 বছর বয়সে সে 2টি বাচ্চার মা হয়ে গেছে। এবং আরেকজন মেয়ের বাবা বলছিলেন 50-60 হাজার টাকা পর্যন্ত যৌতুক দিতে হয়। এটা হচ্ছে আসলে এটা দেখে আমি খুবই ভারাক্রান্ত হয়ে গিয়েছি। কারণ এটা একটা 10 বছরের শিশু, সে তার জীবন, সে তার ফ্রক বয়স, সে ফ্রক পরবে, ঘুরবে, খেলবে। এখন তাকে যদি শাড়ি পরে ঘোমটা দিয়ে শ্বশুরবাড়ি যেতে হয়, শ্বশুরবাড়ি হয়তো শ্বশুরবাড়ির সম্পর্কে সে কিছুই জানে না, স্বামী কি, স্বামীর অনুভূতিটাও সে বোঝে না। শ্বশুরবাড়ি কীভাবে মেনটেন করতে হবে, শ্বশুর শাশুড়ির সঙ্গে কীভাবে আচরণগত যে দিকগুলি, সেগুলো তো একটা শিশুর তো এগুলো বুঝে ওঠা সম্ভব না, সেটা কথাও না। তারপরেও 10 বছর বয়সে একটি নারী শিশুকে ওখানে যৌতুক দিয়ে বিয়ে দিতে হচ্ছে, তাকে শ্বশুরবাড়ি যেতে হচ্ছে। এবং সবচেয়ে যেটা দুঃখজনক, যে ওই নারী শিশুটি হয়তো 1 বছর পরে বা 2 বছর পরে তার সন্তান তার ধারণ করতে হচ্ছে, এবং সে নিজেও অপুষ্টিহীনতায় ভুগছে। তার গর্ভে যে সন্তানটা আসছে সেও অপুষ্টিহীনতায় ভুগবে, এবং বয়স যার হয় নাই, সে সন্তান ধারণ করছে, সন্তান পেটে আসলে কি করতে হয় সেটার ব্যাপারে কিছুই যায় না। আর চরাঞ্চলের কথা যেটা আমরা দেখলাম, ওখানে তো ডাক্তার নেই, ওরা ডাক্তারের কোনো সেবা পায় না, ওরা পরিবারের দিক থেকে কোনো সহযোগিতা পায় না। একটা ছোট্ট শিশু যখন শ্বশুরবাড়ি যায়, তাকে ওই শ্বশুরবাড়ির সংসারের ঘানি টানতে হয়। সমাজে যে উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা আছে, আমরা একটা সন্তান ধারণ করার সাথে সাথেই তাকে অনেক নিয়মকানুন মেনে চলতে হয়। কোনো হালকা কাজও তাকে করতে দেওয়া হয় না, যে কষ্ট হবে বা পেটের সন্তানের ক্ষতি হবে। কিন্তু এই যে কষ্ট হবে, ক্ষতি হবে, এটা ওই ফ্যামিলির শ্বশুর শাশুড়িও বুঝবে না, এবং তার যে বউটি, ছেলের বউটি, তাকে তো আসলে বুঝতে দেওয়াই হয় না, তাকে ভারী ভারী কাজ দেওয়া হয়, যার কারণে গর্ভপাত হয়। তবে শিশু যেটা হয় সেটা হচ্ছে বিকলাঙ্গ হয়, না হলে পুষ্টিহীনতায় ভোগে। এবং সেই ক্ষেত্রে এরা কিন্তু এই পরবর্তী ওই শিশুগুলো জাতির জন্য বোঝা হয়ে যাচ্ছে। অবশ্যই জাতির জন্য বোঝা যাচ্ছে, এটা স্বাভাবিকভাবে এরা বেড়ে উঠতে পারে না, এদের মানে আইকিউ যেটা সেটাও শর্টেজ থাকে। আমরা তো দরিদ্র নারীদেরকে দেখলাম যারা দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত, কিন্তু শহর অঞ্চলের নারীরাও দেখেন, তারা কিন্তু তাদের যে রাইটস সে সম্পর্কে তারা সচেতন না। গ্রামের মেয়েদের তো আরো করুণ অবস্থা, তারা তো কিছুই বোঝে না, তারা কোনটা আইন, কোনটা নিয়ম, কোনটা তার পক্ষে বিপক্ষে, তারা তো কিছুই জানে না। সুতরাং তাদেরকে ফ্যামিলি থেকে, গার্জিয়ান থেকে যেটা চাপিয়ে দেওয়া হচ্ছে, তারা ঠিক অবলীলায় সেটা মেনে নিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এখন ধরেন তাদের আবার সেই অধিকারগুলো ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো উদ্যোগ গ্রহণ করেছে? অবশ্যই উদ্যোগ। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো ছিল, সেখানে নারী অধিকার ব্যাপারে, এবং আমরা যদি নির্বাচিত হতে পারি তখন বলা হয়েছিল যে তাহলে আমরা সেই 97 যে নারী নীতি সেটা পুনঃপ্রবর্তন করব। তো ইনশাল্লাহ অলরেডি আমরা করেছি। আমাদের যে বাজেট যেটা ঘোষণা করা হয়েছে 2009-2010 সালের, সেই বাজেটের আপনি 24, 25, 26, 27, 28 কয়েকটি কলামে আপনি দেখবেন যে সুস্পষ্টভাবে নারী নীতিগুলিকে
কিভাবে বাস্তবায়ন করা যায় সেই আলোকে অ্যালোকেশন করা হয়েছে। এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি সরাসরি তত্ত্বাবধান করছেন এবং উনি আরও বেশ কিছু নারী অধিকার আন্দোলন নিয়ে যারা কাজ করছেন তাদেরকে সদস্য করেছেন, যাতে বিষয়টা আরো ত্বরান্বিত করা যায়, এর অগ্রগতি সাধন করা যায়। এখন মেইন কথা হচ্ছে শুধু তো নীতি করলে হবে না, বাস্তবায়ন করতে হবে। কারণ আপনি যে অ্যালোকেশনের কথা বলছিলেন, সেই অ্যালোকেশনে ধরেন আপনার বলা আছে যে দরিদ্র নারীদের দেয়া হবে, কিন্তু একটা সমস্যা হয় অনেক সময় প্রশাসনিক ক্ষেত্রে, সেটা হলো জনসংখ্যার ভিত্তিতে অনেক সময় অ্যাভারেজ করে ধরা হয়, সেখানে এইভাবে বিলি করা হয়। তো চরে যেহেতু আপনার জনসংখ্যার ঘনত্বটা অন্যান্য এলাকার তুলনায় কম, অর্থাৎ বড় এলাকায় কম মানুষ থাকে, সেই অর্থে সেই ক্ষেত্রে আপনার ওটা তাদের কাছে পৌঁছায় না, বা পৌঁছালে অনেক কম পৌঁছায়। এই বিষয়টা কিভাবে আপনার ওভারকাম করা যায়? আসলে আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমার মনে হয় ইতিমধ্যে কিছুটা অ্যাওয়ারনেস গ্রো করা শুরু হয়েছে, এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর, এবং বাংলাদেশে যে অন্ধকারে যে কারা আছে, মেয়েরা বলেন বা বিভিন্ন পরিবার বলেন, যারা দরিদ্র সীমার নিচে বসবাস করছে, যারা অন্ধকারে আছে, যাদেরকে দেখার কেউ নেই, সেই সকল একটা বিষয়ের উপর আপনারা আলোকপাত করেছেন। আমার মনে হয় এটা আমাদের যে আমরা যে প্রোগ্রামগুলি হাতে নিয়েছি, আমরা যে নারী নীতি করেছি বা নারী নীতি বাস্তবায়নের ক্ষেত্রে আপনাদের এই অনুষ্ঠানটা অত্যন্ত আমাদের কাজে দেবে, এবং এটার ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যায় সেই ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এবং আমরা নারী শিশু মন্ত্রণালয়ে যেটা আছে, উনি মাননীয় প্রতিমন্ত্রী যিনি আছেন তার সঙ্গে আমি এই বিষয়ে আলাপ করব, মাননীয় প্রধানমন্ত্রী যিনি সার্বিক দিকগুলি দেখছেন তাকেও আমরা বলতে পারবো। এবং আমার মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি এই ব্যাপারে জেনেছেন, এবং অচিরেই আমরা লোকাল গভর্নমেন্ট এবং এনজিওদের সহযোগিতা এই সকল চর অঞ্চলে আমাদের মহিলাদের উন্নয়নের যে বার্তা, এই বার্তাটা আমরা পৌঁছে দিতে চাই। হ্যাঁ, আমরা সব এলাকারই উন্নয়ন চাই, সব এলাকায় যাতে শুধু পুরুষ নারী সবারই অধিকার সংরক্ষিত হোক। তো চরের জন্য আমরা আলাদা করে বলছি, তার কারণ তারা এত পিছিয়ে পড়ে আছে এবং তাদের জন্য দেখার বা বলার লোকের সংখ্যা খুব কম। সেই জন্য হয়তো আজকে আপনার কাছে বিষয়টা তুলে ধরার বিষয়টা হলো সেটা, যে পলিসি যেখানে তৈরি হচ্ছে, আইন যেখানে তৈরি হচ্ছে, সেখানে যাতে বিষয়টা আরো বেশি রকমের বলা হয়, তাহলে হয়তো কার্যকর হতে পারে। চর অঞ্চলে বসবাস করে কারা? সাধারণত নদী ভাঙ্গা মানুষ, নদীতে যাদের ঘর বাড়ি বিলীন হয়ে যায়, তারা বিভিন্ন উদ্বাস্তের মতো তারা চর অঞ্চলে বসবাস করে। এমনিতেই তারা আত্মীয় পরিজন থেকে তারা বিচ্ছিন্ন থাকে। হ্যাঁ, তারপরে তাদের যে মানে কর্মের যে একটা থাকে, ক্ষেত্র থাকে, সেই ক্ষেত্র থেকে তারা বিচ্ছিন্ন হয়ে চলে আসে চরে আশ্রয় নেয়, এবং আশ্রয় নেয় যে কোনো একটা গোষ্ঠী বা একজন ব্যক্তির অধীনে, নিয়ন্ত্রণে। স্বাভাবিকভাবে তাদের মনস্তাত্ত্বিকভাবেও কিন্তু তারা খুব খারাপ অবস্থায় থাকে, দুর্বল থাকে, তারপরে তাদের নানান সমস্যা। এগুলি আসলে সত্যি, এগুলি আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবং চরাঞ্চলের যে শিশুগুলিকে আমি দেখলাম, নারী শিশু, এবং যাদেরকে যেভাবে বিয়ে দেওয়া হয়েছে, আসলে এটা খুবই মর্মান্তিক, দুঃখজনক। এবং এই ক্ষেত্রে আপনি শুরুতে বলেছেন, এবং বিষয়টা ধরেন সে আইন আছে, এখন আইনের ক্ষেত্রে অনেক সময় আইন প্রয়োগ করা একটা খুব জরুরি বিষয়, কঠিনও ব্যাপার অনেক সময়, কিন্তু আইনের একটা শাস্তির বিধান থাকে। আবার আইনের না হলে আপনি একটা পুরস্কারের বিধান কি করা যায় না? যেমন শুধু শাস্তি ভয় না দেখিয়ে, যে ঠিক আছে, যে মেয়ে যিনি 18 বছর বয়সে যার মেয়েকে বিয়ে দেয়, সেই ফ্যামিলিকে প্রশাসন থেকে, সরকার থেকে এরকম পুরস্কৃত করা। সেটাই প্রথম বলেছিলাম যে যেমন স্কুল গোয়িং বাচ্চাদের যেমন আমাদের সরকার থেকে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যে তাদেরকে স্কুল চলাকালীন সময় টিফিনের ব্যবস্থা করা বা ইয়ে করা। এইভাবে চরাঞ্চলের যে সকল অল্প বয়সী মেয়েদেরকে 10-12 বছর 13 বছর মেয়েদেরকে যাদেরকে বিয়ে দেওয়া হয় জোর করে, এবং মেয়েরা বলছে তাদের ফ্যামিলিকেও এটা বলা যে তোমরা যদি বিয়ে না দাও, যদি 18 বছর পরে তোমার মেয়েকে বিয়ে দাও, তাহলে তোমাকে আমরা এইভাবে পুরস্কৃত করব। এবং বিয়ে না দিলে পরে কি তোমার জন্য কি শাস্তি আছে সেটারও তাকে তুলনামূলকভাবে দেখিয়ে দিতে হবে, আর কি বোঝাতে হবে। হ্যাঁ, তো অনেক সময় ধরেন আমরা শাস্তির ভয় দেখাই, কিন্তু শাস্তির ভয়ের সঙ্গে সঙ্গে যে আপনি যেটা বললেন, আমার মনে হয় সেটাও একটা বড় ধরনের বিষয়। সেই ক্ষেত্রে আপনারাও একটু যদি ভেবে দেখেন চরের ক্ষেত্রে বিষয়টা কতটুকু কার্যকর করা যায়, এবং করলে আমার মনে হয় আজকে যে মেয়েটি বলছে যে আমাকে জোর করে, আমার এবং সবার কাছ থেকে একটা জিনিস কিন্তু শুনেছি আমরা, বলছে আমার লেখাপড়া করার আশা ছিল, আমি আর অনেক পড়বো ভেবেছিলাম কিন্তু পারলাম না। ওরা যদি পড়তো, লেখাপড়া করতো, তাহলে
তাহলে কিন্তু লাভবান হতো এখানে আরেকটা বিষয় সবাই, কিন্তু আপনি দেখেছেন যে গার্জিয়ানরা বলছে যে 12 বছরের বেশি হয়ে গেলে ওই মেয়েকে বিয়ে দেওয়া যায় না, বলে যে বয়স বেশি হয়ে গেছে। তো এটা চিন্তা করেন যে তাদের ভিতরে তাদের মানসিকতাটা কোথায়, কোন পর্যায়ে এখনো তারা আছে। মানে 12 বছরের একটা শিশুকে বিয়ে দিতে হবে, তা না হলে মেয়ে বয়স বেড়ে যাবে এবং ওই ফ্যামিলিকে অন্য ফ্যামিলিটা খারাপ চোখে দেখে। আপনি জাতীয় সংসদের মাননীয় সদস্য, একই সঙ্গে নারী নেত্রী, তো সেক্ষেত্রে আপনার কাছে এই অনুষ্ঠানের তরফ থেকে একটা বড় রকমের প্রত্যাশা যে চরের মানুষের, বিশেষ করে চরের নারীদের এই যে জীবনের যে সংকট, এই সংকটটা জাতীয় সংসদে এবং অন্যান্য ক্ষেত্রে আরও জোরে আপনার তরফ থেকে বলা হবে এবং তারা যাতে তার একটা সুফল পায় সে প্রত্যাশা এই অনুষ্ঠান থেকে রইল। চেষ্টা করব না, আমি করব, কারণ আমি নারীদের নিয়ে এমনিতেই কাজ করি। আর তাছাড়া আমি আজকের যে আপনার চিত্র থেকে যেগুলি আমি দেখলাম চর অঞ্চলের যে অবস্থা, এটা নিয়ে সংসদে কথা বলবো। আমার যা যা করার আমার তরফ থেকে আমি সেগুলি করব এবং আমরা সংসদের সদস্যদের যারা মহিলা সংসদ সদস্য আছি তারা আমরা চেষ্টা করব যে বিভিন্ন চর অঞ্চল পরিদর্শন করা এবং সেখানে তাদের আমাদের সরকারের সহযোগিতাগুলো কিভাবে তাদেরকে দেওয়া যায়। সরকারের কার্যক্রমগুলি মহিলা শিশু মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেগুলি কার্যক্রম আছে সেগুলি ওখানে চরাঞ্চলে কিভাবে বাস্তবায়ন করা যায় সেক্ষেত্রে আমি অবশ্যই চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নেব এখন। বিরতির পর আবার ফিরে আসব নদী ও জীবন অনুষ্ঠানে। বাংলাদেশের নদী ও জীবন, বাংলাদেশের নদী ও জীবন। প্রিয় দর্শক, আমরা আবার ফিরে এলাম নদী ও জীবন অনুষ্ঠানে। আমরা আজকের তথ্যচিত্রে এবং আজকের অতিথি জাতীয় সংসদের মাননীয় সদস্যের কাছে যে আলাপ আলোচনা করলাম, এই দুটো প্রেক্ষিত মিলিয়ে আমাদের মধ্যে একটি আশাবাদ জাগ্রত হয়েছে। সমস্যাটা আমরা দেখলাম, সংসদের মাননীয় সদস্য দেখেছেন এবং তিনি কমিট করেছেন যে আরও বেশি দ্রুততার সাথে, আরও বেশি জোরালোভাবে চরের নারীদের যে সংকট, চরের নারীদের যে সমস্যা, সেটাকে কিভাবে সমাধান করা যায় তিনি সেটা দেখবেন। আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি সেজন্য, তার কমিটমেন্টের জন্য। আমরা জানি এই যে চর, এই চর বাংলাদেশেরই অংশ। চরের মানুষ বাংলাদেশের মানুষ। চরের মানুষকে যদি আমরা আলাদা করে দেখি, তারা যদি পিছিয়ে আছে, যদি আমরা মনে করি তারা থাক পেছনে, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। যদি আমরা সত্যি সত্যি এগিয়ে যেতে চাই, যদি আমরা সত্যি সত্যি স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, তাহলে সবাইকেই এগিয়ে আসতে হবে এবং সবাইকেই একই ধারায় উন্নয়নের পথে আসতে হবে। কাউকে পেছনে ফেলে রেখে সত্যিকার অগ্রগতি সাধন করা সম্ভব নয়। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠান দেখে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, আপনাদের যে মতামত থাকে, সেটা আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের মতামত গ্রহণ করে আমাদের অনুষ্ঠানকে কিভাবে আরও গ্রহণযোগ্য এবং আরও সুন্দর এবং আরও আকর্ষণীয় করা যায় সেটা আমরা চেষ্টা করব। আপনাদের মতামত পাঠাবার ঠিকানা প্রযোজক নদী ও জীবন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 01711445500। আরেকটি ফোন নাম্বার 01711958801। ইমেইল nodiojeebon@banglavision.tv। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য। নদীর বুকে চর বালুতে বাঁধে ঘর, জানতে চাই তাদের ব্যথা, বলতে চাই তাদের কথা। বাতাস বহে স্বপ্ন দোলে, হাসে কাঁদে মন, নদী ও জীবন।